কি ব্যাপার কৃষ্ণা, সকাল সকাল ঘরের কাজকর্ম বাদ দিয়ে নারকেল ছাড়াতে বসেছো? নারকেল নাড়ু করবে মনে হচ্ছে তো। বলি আজ কোনো বিশেষ দিন আছে নাকি? ও মা, তোমার বুঝি মনে নেই? আজ বৈশাখ মাসের 4 তারিখ। আজকে তো বাবার জন্মদিন। প্রতি বছর বাবার জন্মদিনে বাবার প্রিয় নারকেল নাড়ু, খাসির মাংস, মাছ সব তো রান্না করে পাঠাই। আজ 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তুমি বাবার জন্মদিনে প্রত্যেক বছর এত রান্না করে পাঠাও। সত্যি অবাক লাগে, তোমার বাবা তো একবার খোঁজও নেয় না। শোনো, আমার বাবার নামে কোনো খারাপ কথা কিন্তু আমি সহ্য করব না। আমি আমার বাবাকে বড্ড ভালোবাসি, সে তো তুমি জানো। বাবার অমতে বিয়ে করেছি আমরা, বাবা তাই তো মেনে নেয়নি। এ নিয়ে এত কথা শোনানোর কি আছে? আমি তোমাকে কথা শোনাইনি কৃষ্ণা, তোমার জন্য আমার কষ্ট হয় তাই আমি তোমাকে বললাম। সে ঠিক আছে, বাজার থেকে কি কি আনতে হবে বলে দিও। এই তো নারকেল নাড়ুটা আমি তৈরি করিনি, ততক্ষণে তুমি বাজারে গিয়ে একটু বেশি করে খাসির মাংস, একটু বেশি করে মাছ আর একটু চাল কুমড়ো আনবে। বাবা আবার চাল কুমড়োর বড়া খেতে বড্ড ভালোবাসে। এই নাও গিন্নি, তুমি যা যা বলেছিলে আমি মনে করে সব বাজার থেকে নিয়ে এসেছি। ও মা, এই তো গেলে, এখনো তো বাজার মনে হয় ঠিকঠাক খোলেও নি। বলি সব কিছু ঠিকঠাকভাবে এনেছো তো? বাবার জন্মদিনে রান্না করে দেবো কিন্তু। তুমি যা যা বলেছ আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে এসেছি। আমার রোজগার কম হতে পারে, তা বলে মনটা কিন্তু ছোট নয়। তাছাড়া খুব গরম পড়েছে, বাজার এখন তাড়াতাড়ি বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি রান্নাগুলো চাপিয়ে নিই। তুমি বরং ঘরে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। যাক বাবা, বাবার পছন্দের রান্নাগুলো খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি। বাবা আবার দুপুর 12টার মধ্যেই খেতে বসে। তাড়াতাড়ি রান্না যদি না পাঠাই, বাবা হয়তো মুখেই তুলবে না। এবার স্বামীর হাত দিয়ে এই রান্নাগুলো বাবাকে পাঠিয়ে দিই। কি গো, তুমি এখনো এখানে বসে বসে পাখার বাতাস খাচ্ছ? ওদিকে আমার রান্না কখন হয়ে গেছে। এই ব্যাগে 3টে টিফিন বাটি আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে রামু কাকাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যা গরম পড়েছে গিন্নি, একটু পাখার বাতাস না খেলে শরীরটা বড় ক্লান্ত লাগে। আমি এখনই যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি নয়, আর দেরি করা চলবে না, অনেক বেলা হয়েছে। বাবা 12টার আগে খেতে বসে। তুমি তাড়াতাড়ি উঠে রামু কাকাকে খাবারগুলো পৌঁছে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি এখনই গিয়ে ঠিক পৌঁছে দেব। রামু কাকা, ও রামু কাকা, বলি বাবার শরীর ঠিক আছে তো? আমার গিন্নি কৃষ্ণা বাবার জন্মদিনে আজকে সব খাবার পাঠিয়েছে, তুমি একটু দিয়ে দিও কেমন? রতন দাদা বাবু তুমি? সত্যি রতন দাদা বাবু, খুব খারাপ লাগে। বাড়ির এত কাছে এসেও কর্তামশাই তোমাকে বাড়িতে ঢুকতে দেয় না। সত্যি কথা বলতে কর্তামশাই তো জানেই না যে তুমি প্রতি বছর এই দিনটাতে এসে রান্না দিয়ে যাও। সেসব কথা এখন থাক। বলি আমি যে ডাক্তারবাবুকে পাঠাই প্রতি মাসে বাবার চিকিৎসার জন্য, সে ঠিকমতো আসে তো? হ্যাঁ দাদাবাবু, তার চিকিৎসার জন্যই তো কর্তামশাই এখনো অবধি সুস্থ সবল বেঁচে আছেন, না হলে যে কি হতো। ঠিক আছে দাদাবাবু, আমি এখন আসি। ও বাবা, আমার জন্মদিনের কথা বুঝি তোর মনে আছে? এত রকম রান্না একা বসে বসে করেছিস রমা, সত্যি তোর কোনো তুলনা হয় না। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যা যা খেতে ভালোবাসো ঠিক সেই সেই রান্নাগুলোই করেছি। খাসির মাংস, কাতলা মাছের কালিয়া, চাল কুমড়োর বড়া আর নারকেল নাড়ু। রামু কাকাকে দিয়ে কাল নারকেল গুঁড়ো পাড়িয়েছিলাম। তোর মতো মেয়ে পেয়ে আমি ধন্য। তুই আমার জমিদারিও দেখাশোনা করিস, আবার আমার পছন্দের ছেলেকে বিয়ে করেছিস। জামাই কি আমার কমা নাকি? হ্যাঁ, বিলেত ফেরত বলে কথা। অন্যদিকে কৃষ্ণা আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে একটা অপদার্থ ছেলেকে বিয়ে করে চলে গেল। থাক থাক বাবা, ওসব কথা এখন থাক। এত কষ্ট করে আমি রান্নাগুলো করলাম, এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো।
মা মা, কতদিন পরে খাসির মাংস আর মাছ খেতে পেলাম। কি ভালো হয়েছিল রান্নাগুলো, আমি তো চেটেপুটে সব খেয়ে নিয়েছি। তুই তো জানিস মা, তোর বাবার তো রোজগারপাতি তেমন নেই, তাই রোজ রোজ মাছ মাংস আমি তোকে খেতে দিতে পারি না। ঠিক আছে মা, ঠিক আছে, যেদিন যেদিন হবে আমি সেদিন সেদিন আনন্দ করে খাবো, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়তে হবে কেমন? রমা, তোর সাথে একটা জরুরি কথা ছিল। দেখ মা, বয়স হচ্ছে, এত বড় জমিদারি ব্যবসা সব আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। তাই ভাবছি উকিল বাবুকে ডেকে সব সম্পত্তি তোর আর ছোট জামাইয়ের নামে করে দেব। হ্যাঁ হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা। আমি আর তোমার ছোট জামাই সবটা সামলে নেব, কোনো অসুবিধা থাকবে না। তাহলে আর কি, কাল একটা ভালো দিন আছে, রামুকে বলে উকিল বাবুকে ডেকে ভাবছি কালই সব সম্পত্তি তোর নামে আর জামাইয়ের নামে করে দেব। আমি তো মনে মনে এই দিনটারই অপেক্ষা করছিলাম বাবা, যে কবে তুমি সম্পত্তি আমাদের নামে করে দেবে। কর্তা মশাই সব সম্পত্তি ছোট দিদিমণিকে দিয়ে দেবে? এ বাড়িতে কারোর বড় দিদিমণি আর দাদাবাবুর কথা কি মনেই পড়ে না? কি অদ্ভুত! আর ছোট দিদিমণিকে যত দেখছি অবাক হচ্ছি। রামু, তোমার সাথে আমার একটা দরকারি কথা ছিল। তুমি এখনই উকিল বাবুকে খবর দাও। ভাবছি কালই সব সম্পত্তি ছোট মেয়ে আর জামাইয়ের নামে করে দেব। ছোট মুখে একটা বড় কথা বলছি কর্তা মশাই, কিছু মনে করবেন না। বড় দিদিমণির নামেও যদি কিছু লিখে দিতেন, কত কষ্ট করে সংসার চালায় বড় দিদিমণি। খবরদার আমার ওই মেয়ের নাম মুখে আনবে না বলছি। 5 বছর হলো এ বাড়ি থেকে চলে গেছে, একবারও কি মনে পড়েছিল নাকি আমার কথা? ওই মেয়ে থাকুক আর না থাকুক কিছু যায় আসে না আমার। আচ্ছা কর্তা মশাই, আমি উকিল বাবুকে খবর দিতে যাচ্ছি। হে ভগবান, কর্তা মশাই সুমতি দাও ঠাকুর। আর একটা কথা রামু, কৃষ্ণার যা কিছু স্মৃতি এই বাড়িতে রয়েছে কালকেই সবকিছু বিদায় করে দেবে। আমি ওর কোনো স্মৃতি এই বাড়িতে আর রাখতে চাই না। আগে কর্তা মশাই যেমনটি বলছেন তেমনটি করে দেব। কাল সম্পত্তি সব কিছু আমার আর আমার স্বামীর নামে হবে, তাহলে আর কি দেরি কিসের? যা কিছু করার আজকেই করতে হবে। দিদি দিদি, তোকে একবার বাবা ডেকে পাঠিয়েছে। আসলে বাবা তার সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করতে চায়, তাই তোর একটা সই লাগবে। আমাদের দুজনের নামে সম্পত্তির ভাগ আছে কি না? দান করে দেবে অত বড় বাড়ি আর সম্পত্তি? আচ্ছা আচ্ছা, দান তো পুণ্যের ব্যাপার। ঠিক আছে, চিন্তা করো না, আমি রমাকে কাল পাঠিয়ে দেব। কি রে দিদি, তোর কোনো অসুবিধা নেই তো সই করতে? না রে না, আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমরা কিন্তু বেশিক্ষণ বসবো না, সইটা করে দিয়েই আমি চলে আসবো। বাবা, আজ তো উকিলবাবু আসবে। তোমার সাথে আমার বিশেষ জরুরি কিছু কথা ছিল। বলছিলাম যে সম্পত্তি আমার আর দিদির নামে সমান সমান ভাগ করে দিতে পারো তো? রমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? জেনে শুনে এমন কথা মুখে আনাও পাপ। আমি তো কতবার বলেছি ওই মেয়ের নাম এই বাড়িতে কেউ নেবে না। নিতে যে হবেই বাবা, না হলে যে ঘোর অন্যায় হবে। না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না আমি। তুমি জানো না বাবা, তোমার জন্মদিনে প্রতি বছর সমস্ত রান্না দিদিই করে পাঠায়। তাছাড়া তোমার ডাক্তারি চিকিৎসার সমস্ত কিছু কিন্তু বড় জামাইবাবুই করে। ওই ডাক্তার যদি না আসতো তুমি কিন্তু আজকে সুস্থ হতে পারতে না। দিদি জামাইবাবুর মতো খাঁটি মানুষ হয় না বাবা। এসব আমি কি শুনছি? তুই সব সত্যি বলছিস? হে ভগবান, আমি তো অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। কোথায় কোথায় আমার কৃষ্ণামা, কোথায়? কৃষ্ণামা, বড় জামাই, তোমরা এসেছো?
আমাকে তোমরা ক্ষমা করে দিও। আর ছোট মেয়ে রমার কাছে আমি সব শুনেছি, আমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। রমা তোমাদের মিথ্যা কথা বলে এই বাড়িতে এনেছে, না হলে যে তোমরা আসতে না। এ বাড়ি আমি কাউকে দান করব না, বাড়ি আমার দুই মেয়ের নামেই থাকবে। এসব তুমি কি বলছো বাবা? কিন্তু আমরা তো সম্পত্তির ভাগ নিতে এখানে আসিনি। আমি জানি রে মা, জানি আমার সব ভুল ভেঙে গেছে। সত্যি মানুষ চেনা বড় দায়। মানুষ চিনতে আমিও ভুল করেছিলাম, সব ভুল আমার ভেঙে গেছে। বুঝলি রামু, এবার থেকে আমার বড় মেয়ে, বড় জামাই, ছোট মেয়ে, নাতনি সবাই এই বাড়িতেই থাকবে। আমার যে আজকে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। যা রামু, আজকে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন হবে, সমস্ত বাজারহাট করে নিয়ে আয়। আজ আমার বিশাল আনন্দের দিন। মানুষ চিনেছি রে, শেষ বয়সে এসে মানুষ চিনেছি। সত্যি আমিও ছোট দিদিমণিকে কত খারাপ ভাবতাম, মানুষটা যে এত ভালো শেষটা না দেখলে বুঝতেই পারতাম না। কি ভালো লাগছে, এবার থেকে আমরা সবাই এখানে থাকবো। দাদু দাদু, কি মজা! আমি আবার মাংস ভাত খাবো, মাছ খাবো। আমার খুব আনন্দ হচ্ছে তোমাদের দেখে। এরপরে ওই বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন চলতে থাকে, আর সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বুঝলে গিন্নি, আজ কোম্পানির 3 দিন ধরে বন্ধ। সামান্য বেতনের চাকরি করি, সেই চাকরিটাও যদি চলে যায়, খাবো কি আমরা? ও মা, তুমি অত চিন্তা করছো কেন? প্রতি বছর গরমকালে তোমাদের কোম্পানি তো এরকম কদিনের জন্য ছুটি দিয়েই থাকে। এ আর নতুন কথা কি? যেমন আছে তেমনই চালাবো সংসার। সত্যি মাঝে মাঝে অবাক হয়ে যায়, এত দুঃখ কষ্টের মধ্যেও তুমি মাথা ঠান্ডা রাখো কি করে? ভাইয়ের মতো যদি শহরে যেতে পারতাম, অনেক টাকা রোজগার করতে পারতাম, কিন্তু সে আর হলো কই? শোনো, ভালোই হয়েছে মাটির টান ছেড়ে যেতে পারোনি। তাছাড়া শহরের মতো এখানে ধুলো নেই, ধোঁয়া নেই। এখানে চারিদিক সবুজ গাছপালায় ঘেরা। মানুষের সাথে মানুষের মনের টান আছে গো। শহর তো কৃত্রিমতায় ভরা। সে তুমি যাই বলো গিন্নি, আমার ভাইয়ের বউ কত সুখে আছে। ভাই তাকে দামি শাড়ি, দামি গয়না, দামি খাবার, কোনো কিছুরই তো কমতি রাখেনি। কিন্তু আমি তোমাকে কি দিতে পেরেছি জবা? কিচ্ছু না। মাঝে মাঝে নিজেকে বড় ছোট আর অপরাধী মনে হয়। শোনো, ছোট থেকেই অনেক দুঃখ কষ্টে বড় হয়েছি, তাই কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আমি কপাল করে ভালো স্বামী পেয়েছি। আমাদের সুখ নেই তো কি হয়েছে, শান্তি আছে গো, যেটা সবার কপালে জোটে না। তোমার মতো স্বামী পেয়ে আমি সত্যিই সুখী। তাছাড়া তোমার ভাই শহরে কাজ করতে গিয়ে মা বাবাকে তো দেখার সুযোগ পায় না। আমরা আছি বলে তোমার মা বাবাকে দেখার সুযোগটাও পাই। সত্যি বলতে আমিও সুখী তোমার মতো জীবন সঙ্গী পেয়ে। যাই, আর দেরি না করে এবার বাজার যাই। কি গো, তোমার কি এ মাসে মায়না হয়নি? আমি তো ভাবছি একটা নতুন সোনার হার কিনবো। ওই হারগুলো পুরনো হয়ে গেছে, আবার একটা নতুন হার কিনবো, দামি সোনার হার, এমন হার যা কারণ নেই। হ্যাঁ, শহরে যাই তো রোজগার করতে, এ আর নতুন কথা কি? ঠিক আছে, তোমার দামি হার চাই, এনে দেব। তোমার তো আবার মাসে মাসেই নতুন সোনার হার চাই। যাই হোক, সে আমি নিয়ে আসবো। ও মা, কিনবো না? কেমন ঘরের মেয়ে বিয়ে করেছো, ভুলে গেছো নাকি? আমার বাবা অনেক বড় মাপের মানুষ। আমি প্রতি মাসে নতুন শাড়ি, জামা কাপড়, গয়না কিনবো না তো কে কিনবে? তোমার ওই বৌদি, যার দিন আনতে পান্তা ফুরোয়? হ্যাঁ, সেই দাদার আর কি ক্ষমতা, সারা জীবন তো গ্রামেই থেকে গেল, নর্দমার কীটের মতো এক জায়গাতেই রয়ে গেল। আমি শহরে যাই, চাকরি করি, পরে ওখানে ফ্ল্যাট কিনবো, গাড়িও আছে আমার আবার কিসের অভাব? তুমি যা চাও তাই এনে দেব। কই গো গিন্নি, শুনছো? বলি কোথায় গেলে? এই দেখো দেখো, কি এনেছি আজকে তোমার জন্য। ও মা, আমার জন্য আবার কি এনেছো? আর বলি এত রোদে বেরিয়েছো,
ছাতা নিয়ে যাওনি কেন? কতবার বলেছি এত রোদে ছাতা ছাড়া বেরোবে না। সেই তুমি ছাতা না নিয়েই যাবে। অনেক রকম টাটকা সবজি নিয়ে এসেছি, তুমি তো টাটকা সবজি খেতে খুব ভালোবাসো, তাই নিয়ে এলাম। ওমা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব ভাল লাগে। টাটকা সবজি শরীরের জন্য ভালো। চলো এবার ঘরে চলো দেখি। আমার হাতে তেমন টাকাও নেই যে তোমার জন্য একটু মাছ কিনে আনবো। যাই হোক, এই সবজি কটা দিয়েই আজকের দিনটা চালিয়ে দিও। হ্যাঁ গো, ঘরে আনাজপাতি যে তেমন কিছু নেই। একটা কাজ করলে হয় না, রাতে যদি একটু গরম খিচুড়ি করে নিই তাহলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, তুমি যা রান্না করবে তাই খেয়ে নেব, আমার তো খাওয়া নিয়ে কোনো জ্বালা নেই। কি ব্যাপার, বলি আজকে এত দামি দামি খাবার অর্ডার দিয়েছো যে? বলি আজকে কি কোনো বিশেষ দিন আছে নাকি, নাকি বাড়িতে কাউকে আসার জন্য বলেছো? তোমার কি আমার ব্যাপারে কোনো কিছু মনে থাকে? সারাদিন তো নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকো। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, সেটাও তো ভুলে গেছিলে। আমি মনে করে খাবার অর্ডার দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা এত খাবার অর্ডার দেওয়ার কি দরকার ছিল? নিজেও তো একটু রান্না করলে পারো। বৌদিকে দেখো না, কত সুন্দর নিজেই রান্না করতে পারে। অবশ্য দাদা বৌদি আমাদের মতো এত ভালো ভালো খাবার কোনোদিন চোখে দেখেছে কিনা সন্দেহ আছে। যাই হোক, যা করেছো ভালোই করেছো। শোনো, আমার একটা স্ট্যাটাস আছে। আমার বান্ধবীরা সব হাইফাই মানুষ, তারা কেউ রান্না করে না। আমার আত্মীয় স্বজনরাও কেউ রান্না করে না। আমি কিনা রান্না করব? ভুল সময় চলে এসেছি বোন। বলছিলাম যে আজকে রাতে একটু খিচুড়ি করব। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে একটু খিচুড়ি আমি দিয়ে যেতাম। না না, ওসব খিচুড়ি টিচুড়ি কি আমরা খাই নাকি? তোমরা খেতে পারো। তোমার বরের রোজগারই বা কত? ওই খিচুড়ি খেয়ে তো তোমাদের চালাতে হয়। আমাদের দেখছো না কত দামি দামি খাবার আছে? আমি ওসব খাবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তো তোমাদের বিবাহ বার্ষিকী, আমাদের তো অত কিছু দেবার ক্ষমতা নেই। তাই রাতে যা রান্না করেছিলাম ভাবলাম সেটাই তোমাদের খাওয়াবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি গো, আদুরিকে আর আমার ভাইকে যে বললাম নিমন্ত্রণ করে আসতে, ওদের আজকে বিবাহ বার্ষিকী। আমার তেমন কিছু দেওয়ার ক্ষমতা নেই তো কি হয়েছে, যা ঘরে রান্না হচ্ছে তাই নয় খাওয়াতাম। গেছিলাম বলতে, কিন্তু তোমার ভাই আর ভাইয়ের বউ ওরা অনেক নামি দামি খাবার খাচ্ছে। আমাদের মতো সাধারণ খাবার ওদের পেটে সহ্য হবে না, তাই আমি চলে এসেছি। হ্যাঁ, তাও ঠিক কথা। ভাইয়ের মতো অত টাকা রোজগার কি আর আমার আছে? আমার যেমন সামর্থ্য, আমি তো তেমন ভাবেই লোককে খাওয়াবো, তাই না? তবে তুমি যাই বলো, তোমার ভাই আর ভাইয়ের বউ দামি ডাইনিং টেবিলে বসে দামি খাবার খেয়ে যে শান্তি পায় না, আমরা কিন্তু মাটির ঘরে বসে আসন পেতে দুজনে একসাথে গল্প করতে করতে খেতে তার থেকে অনেক বেশি শান্তিতে থাকতে পারি। আজ খুব আনন্দ হচ্ছে, জবার পছন্দের জিনিসটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। জবা জবা, বলি ও জবা, ওই ঝাড় দেওয়া বন্ধ করো। চলো চলো, উঠোনে বসে একটা ভালো খাবার খাই, তোমার জন্য কিনে নিয়ে এসেছি। ও মা, আমার জন্য আবার কি আনতে গেলে? বেকার বেকার টাকা খরচ করার কি দরকার ছিল? তা কি নিয়ে এসেছো শুনি? সিঙ্গাড়া এনেছি, তুমি তো সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসো, তাই সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছি। ও মা, সত্যি তুমি আমার জন্য সিঙ্গারা কিনে নিয়ে এসেছো? কি আনন্দ হচ্ছে গো! এখনই খেতে বসবো। চলো চলো। জবা, আজ যে তোমার জন্মদিন, বিশেষ কিছু উপহার তোমাকে কিনে দিতে পারিনি ঠিকই, তবে তোমার পছন্দের সিঙ্গারা নিয়ে এসেছি। ও মা, এটা বড় উপহার নয় বলছো? এটা তো আমার কাছে সবচেয়ে বড় উপহার। আমি তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসি, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব খুশি। নাও নাও, আর দেরি না করে শুরু করো। গরম গরম সিঙ্গারাগুলো না হলে ঠান্ডা হয়ে যাবে।
আমার বিবাহবার্ষিকীতে তো নামি দামি খাবার খেলাম, আজ তো জবার জন্মদিন, আমি তো ভুলেই গেছিলাম। যাই দেখি তো রাতের বেলা ওদের বাড়িতে কি খাওয়া দাওয়া হচ্ছে। কি ব্যাপার বোন, বলি এদিকে পথ ভুল করে নাকি? তুমি তো কখনো আমার ঘরে আসনি, আজ এই প্রথম তুমি আমার ঘরে এলে। ও মা, আজ যে তোমার জন্মদিন, দেখতে এলাম দাদা তোমার জন্য কি কি আয়োজন করেছে। আমার বর তো অনেক কিছু এনেছিল আমাদের বিবাহ বার্ষিকীতে, তাই আমি একটু দেখতে এলাম। হ্যাঁ, আমাদেরও আজকে দামি খাবারই হয়েছে, মুসুরির ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা। আমরা তাতেই খুশি, আর এটাই আমাদের কাছে দামি খাবার। এই শোনো, এ মাসের মাইনাটা হলে তুমি একটা দামি ফ্ল্যাট কিনবে, আমরা শহরে চলে যাব। আমি ঠিক করেছি আমি এই গ্রামের বাড়িতে আর থাকবো না। গ্রামে আবার মানুষ বসবাস করে নাকি? কি কথাটা কানে গেল তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমিও ভাবছিলাম একটা ভালো ফ্ল্যাটের খুব দরকার। এইখানে আর আমাদের থাকাটা ঠিক শোভা দেয় না। বললি শহরে নয়, সোজা থানায় থাকাটাই আপনাকে শোভা দেয়, বুঝলেন? চলুন আমার সাথে থানায় চলুন, অনেক তো ধার দেনা করে লোককে ঠকিয়েছেন। হ্যাঁ গো, এসব কি শুনছি? তুমি নাকি ধার দেনা করেছো? বলি, তুমি না চাকরি করতে বড় কোম্পানিতে? সর্বনাশ করেছে। কোম্পানির কাছ থেকে অত টাকা ধার নিয়েছিলাম, আর যে সমস্ত লোকের কাছে ধার নিয়েছিলাম মনে হয় পুলিশের কাছে সব বলে দিয়েছে। কি এখানে বসে কি ভাবছেন? চলুন চলুন থানায় চলুন। থানা থেকে তো তখনই ছাড়া পাবেন যখন ওই টাকাগুলো শোধ করতে পারবেন। বলছি যে টাকাগুলো শোধ করব কি করে? আমার স্বামী যে শুনলাম অনেক টাকায় ধার দেনা করে ফেলেছে, এখন কি হবে? কি আবার হবে? ওই টাকা ধার করে যে বাড়ি গাড়ি আর আপনার জন্য গয়না কিনেছে সবই বিক্রি করবেন। সব শেষ হয়ে গেল দিদি। স্বামীকে পুলিশের হাত থেকে ছাড়াতে গিয়ে বাড়ি গাড়ি গয়না সব চলে গেল। অনেক টাকা ধার করেছে কোম্পানির লোকেদের কাছ থেকে। আমার বাবা একটা কথা বলতেন, অতি লোভে তাতি নষ্ট। তুমি লোভ করেছিলে বোন, প্রতিযোগিতা করেছিলে। আমি কিন্তু মন দিয়ে সংসার করেছি। অভাব অনটনেও অসৎ পথে না আমি গেছি না আমার স্বামী। আমার কাউকে দেখানোর কোনো চেষ্টা ছিল না, কিন্তু তোমার ছিল, যার জন্য আজ ভাইয়ের এই অবস্থা। কিন্তু কি করব দিদি, আমার স্বামীও যে মনের মতো ছিল না। হ্যাঁ, সে তো বটেই। দোষ তো ভাইরও, তোমার চাহিদা পূরণ করতে অসৎ পথে ধার দেনা করেছে, লোক ঠকিয়েছে। তোমরা সংসার করেছো বোন, কিন্তু প্রকৃত বন্ধু হতে পারোনি। আমার স্বামী কিন্তু আমার প্রকৃত বন্ধু। আমি মনের মতো স্বামী পেয়েছি। সব দোষ আমার দাদা। আমি কখনো তোমার মতো ভালো স্বামী হয়ে ওঠার চেষ্টাই করিনি। আমি শুধু টাকা পয়সা দিয়ে আদুরিকে ভালো রাখতে চেয়েছি, আর দিন দিন আদুরিরও লোভকে প্রশ্রয় দিয়েছি। হ্যাঁ, আমি তোর বৌদিকে দামি শাড়ি গয়না ঘরবাড়ি কিছুই দিতে পারিনি, কিন্তু সময় দিয়েছি, একসাথে বসে গল্প করেছি, সুখ দুঃখের কথা আলোচনা করেছি। দুদিনের তো জীবন ভাই, তাই প্রতিযোগিতা না করে নিজের মতো শান্তিতে থাক। সুখের থেকে শান্তি অনেক বেশি প্রয়োজন। তুমি ঠিক বলেছ দাদা। আজ থেকে তোমার দেখানো পথেই সৎ পথে রোজগার করে আদরিকে ভালো রাখবো, মনের মতো স্বামী হয়ে উঠবো।